যে সমস্ত ছাত্রছাত্রী এখন বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য বা তুলনামূলক সাহিত্য বিষয় নিয়ে পড়াশোনা করছো, তাদেরকে অবশ্যই নবজাগরণ, রোম্যান্টিসিজম সম্পর্কে জানতে হয়। আমরা নবজাগরণের 3টি পর্ব বলেছি: সম্রাট শার্লামেনের আমলের নবজাগরণ, দ্বাদশ শতকের নবজাগরণ এবং পঞ্চদশ শতকে ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে নবজাগরণ। এবং সেই নবজাগরণের প্রভাব সাহিত্য সংস্কৃতিতে যেরকম পড়েছিল, তেমনি এই নবজাগরণের প্রভাব সঙ্গীতের জগতেও কিন্তু ছাপ ফেলেছিল। আলোচনা করব ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সঙ্গীতের জগতে নবজাগরণের প্রভাব। সঙ্গীতের যে থিওরিটিক্যাল দিক এবং যে অ্যাপ্লিকেশনের দিক, এই দুটো ক্ষেত্রেই থিওরি এবং অ্যাপ্লিকেশনকে নবজাগরণ সঙ্গীতের ক্ষেত্রে তাৎপর্য মণ্ডিত করে তুলেছিল। এই জায়গায় আমরা দেখতে পাই গিওভান্নি পিয়ের লুইজি দা প্যালেস্ট্রিনা, জিওভান্নি পিয়ের লুইজি দা প্যালেস্ট্রিনা। সময় হচ্ছে 1525 থেকে 1594 এবং জোসকিন দেসপ্রেজ 1450 থেকে 1521। জোসকিন দেসপ্রেজ ছিলেন নবজাগরণের যুগের সঙ্গীতকার। তার মাদ্রিগাল, মোটেটগুলো সেই যুগের ধর্মীয়, ধর্মনিরপেক্ষ সঙ্গীতের শ্রেষ্ঠ উদাহরণ ছিল। তার সঙ্গীতের মেলোডি, তার সঙ্গীতের হারমোনি ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছেছিল। সুতরাং মাদ্রিগাল ও মোটেট, যারা পাশ্চাত্য সঙ্গীত চর্চা করে থাকো, তারা এই মোটেট বা মাদ্রিগাল সম্পর্কে বুঝতে পারবে। আরেকজন হচ্ছে প্যালেস্ট্রিনা, গিওভান্নি পিয়ের লুইজি দা প্যালেস্ট্রিনা। তিনি মেলোডি এবং হারমোনি এটাকে কিন্তু সঙ্গীতের জগতে ইনভলভ করাতে পেরেছিলেন এবং বিশেষভাবে তিনি তার ধর্মীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঙ্গীতের মধ্যে তার অনুপ্রবেশ ঘটিয়ে মেলোডি এবং হারমোনিকে অসম্ভব মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। যারা সঙ্গীত নিয়ে চর্চা করো, বিশেষভাবে ওয়েস্টার্ন মিউজিক নিয়ে, তারা এই সমস্ত মেলোডি, মোটেট, হারমোনি এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা হয়তো রয়েছে। তোমরা এগুলি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে। পরে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।